আরব বিশ্বের একটি লুকায়িত রত্ন হল এই শহর। সিরিয়ায় এমন সুন্দর নীলাভ সমুদ্র সৈকত আছে, কেউ কি কখনো তা দেখেছে? দেখেনি, কারণ জায়গাগুলো সিরিয়ানদের জন্য নিষিদ্ধ ছিল। এই শহরটিকে বলে উপকূলের বধূ। এটা সিরিয়ার উপকূলীয় শহর লাতাকিয়া। আমরা যে এখানে আসতে পারবো কে জানতো? অনেক মানুষই জীবনে প্রথমে এই সাগর দেখেছে। এই দিক দিয়ে সোজা চলে গেলে সাইপ্রাস। আমার পেছনে ভূমধ্য সাগর। আমরা কোথায়? লাতাকিয়া, আমার শহর। এটা হলো সিরিয়ার উপকূল রেখা, যা প্রায় 180 কিলোমিটারেরও বেশি জায়গা জুড়ে বিস্তৃত। এই উপকূল থেকে মাত্র 1 ঘন্টার দূরত্বে হোমস শহর, বিপ্লবের রাজধানী এবং সিরিয়ার বৃহত্তম প্রদেশ। এখানকার মানুষের গল্পটা আসলে কি? জায়গাটা একবার দেখুন। ওই যে ওইদিকে দেখুন। রাস্তার পাশের বাড়িগুলোর দিকে তাকান। বেশিরভাগ এলাকাই এমন বিধ্বস্ত। বলা যায় হোমস শহরের প্রায় 60% এমন ধ্বংসস্তূপ। এটাই হলো হোমস। সিরিয়ার অন্যান্য শহরের মতোই এখানেও ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। সিরিয়ার এখন আমাদের প্রয়োজন এদেশের ক্ষত মুছে দিয়ে নতুন করে গড়ে তোলা, তাদের জনগণের পাশে থাকা। এই আরব ভাইদের যে কোনো উপায়ে সমর্থন যোগানো এখন বেশি প্রয়োজন। হোমস আমাদের জান্নাত আবারও গড়ে তুলব। আমরা এখন আছি হামাতে। আজ এই বিশেষ পর্বে আমরা সিরিয়ার নতুন নেতার সাথে দেখা করব, আহমেদ আল শারা। আজ আমরা দামেস্কের প্রেসিডেন্ট প্যালেসে তার সাথে আলাপ করব, আর সিরিয়ার জনগণ স্বাধীনতা কেমন উপভোগ করছে তা জানব। 8 ডিসেম্বর ভোরবেলা সিরিয়ানরা স্বাধীনতার আলো ফুটে উঠতে দেখলো। আল্লাহর রহমতে মাত্র 11 দিনের মাথায় সিরিয়া উত্তর থেকে দক্ষিণে এবং পূর্ব থেকে পশ্চিমে বিজয় অর্জন করেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার অনুভূতি কেমন? দীর্ঘ 14 বছরের সংগ্রামের পর ব্যক্তিগতভাবে আমার জন্য ছিল এটা 21 বছরের দীর্ঘ সংগ্রাম। আমার সবচেয়ে স্পেশাল অনুভূতি ছিল যেটা এত বছরের ক্লান্তিকে এক নিমিষে মুছে দিয়েছে, তা হলো একজন মানুষ 14 বছর পর মাকে ফিরে পাওয়া। সোশ্যাল মিডিয়া এমন অনেক কিছু খুঁজে পাবেন। কেউ ভাইকে 10 বছর পর দেখেছে, মাকে আবার 14 বছর পর দেখা। অনেকে 8 বছর পর দেখা হয় এবং চোখের জলে ভেসে যাচ্ছিল। মানে পরিবারগুলো বিচ্ছিন্ন হয়েছিল, কিন্তু এখন পরিবারগুলো আবার একত্রিত হয়েছে। তাই আমিও খুশি। যেন সবাই এমন এক কারাগারে বন্দী ছিল যেখানে ঘুরতে মানা। এখানে আসার পথে রাস্তায় দেখেছি মানুষ খুব সেলিব্রেট করছে, সবাই খুব খুশি আর উল্লাস করছে। আপনি কি জানেন নিজ বাড়ি থেকে বাস্তুচ্যুত হওয়া কতটা কষ্টের? প্রাকৃতিকভাবেই মানুষকে দখলদারিত্বের প্রবৃত্তি তাড়া করে। ডমিনেন্ট করা মানুষের একটি সহজাত ইচ্ছা, কিন্তু তারা ঘরবাড়ি দখল করে, এমনকি জামা কাপড় ছাড়াও জোর করে ইদলিবে পাঠিয়ে দেয়, অথবা লেবানন বা জর্ডানের শরণার্থী শিবিরে জোর করে পাঠিয়ে দেয়। অথচ দেশগুলো আগে থেকেই ভঙ্গুর, আর এই সংকট তাদের জন্য বোঝা হয়ে আছে। 3.5 লাখ তুরস্কে পাঠানো হয়েছে। বহু নারী শিশু সাগর পাড়ি দিতে গিয়ে ডুবে গিয়েছে। কেউ হয়তো একটি অনিশ্চিত দেশে পৌঁছাবে, সে দেশ তাদের হয়তো তাড়িয়ে দেবে, নয়তো শিবিরে বন্দী করে রাখবে, তাদের একটি আইডি কার্ড দিয়ে আঙ্গুলের ছাপ নিয়ে নিবে। এখানেই কিন্তু শেষ নয়, কিছু দেশে তাদের শিবির পুড়িয়ে দেওয়া হয়েছিল। এটা সত্যি মেনে নেওয়ার মতো নয়। এখন তাদের বলতে পারবেন আপনার ভূমি উদ্ধার হয়েছে, দেশে ফিরেছে। হ্যাঁ, একদম। এটা সত্য যে এই দেশ ধ্বংস হয়ে গেছে, কিন্তু অনেকেই তাঁবু টাঙিয়েছে, আর তারা এতেই খুশি যেন তাদের দুনিয়া ফিরে পেয়েছে। আমি শিওর করে বলছি, নির্বাসিত সিরিয়ান 15 মিলিয়ন বাস্তুচ্যুত সিরিয়ান ফিরে আসবে। হয়তো তাদের মধ্যে 1 থেকে 1.5 মিলিয়ন ফিরবে না, মানুষ ফিরবে। যখন আমরা সামরিক এলাকাগুলো দখল করেছিলাম, তাদের বাসিন্দারা পালিয়ে যায়নি, বরং তারা ফিরতে শুরু করলো। কিন্তু কেউ পালিয়ে যায়নি, না মুসলিম, না খ্রিস্টান, না কুর্দি, না আলাউই, না দুর্জি, কেউই না। বাসিন্দারা সেখানে রইল। যুদ্ধটি শেষ হয়েছে ভালোবাসা আর পরিবারের পুনর্মিলন দ্বারা। তাহলে মানুষ কিভাবে খুশি না হয়ে পারে?
ইদলিবের কিছু সংস্থা আর স্থানীয় মানুষ আমাদেরকে সবকিছু নতুন করে তৈরি করার চেষ্টা করতে বলেছিল। আর আসলে ইদলিবের জনসংখ্যার 1/3 ক্যাম্পে থাকে, আরেক তৃতীয়াংশ ভাড়া থাকে, তারা স্থায়ী নয়, আর বাকি তৃতীয়াংশ স্থানীয় বাসিন্দা। তো আমি তাদেরকে বলেছিলাম যে এই সিরিয়া 7,000 বছর ধরে তৈরি হয়েছে, আর নির্মাণ একটি ক্রমবর্ধমান প্রক্রিয়া। যখন কাউকে বাস্তুচ্যুত করেন তখন যেন তাদেরকে আবার আদিম যুগে পাঠিয়ে দিলেন। তাদের জামা কাপড় ছাড়া কিছু নেই, তাই তাদের শূন্য থেকে আবার শুরু করতে হবে। তবে এটা সম্ভব যদি আবার শুরু করার জন্য যথেষ্ট মনোবল থাকে। আর দুর্ভাগ্যবশত সিরিয়ানরা অপমানিত হয়েছে, আর আজ সিরিয়ার পাসপোর্ট বিশ্বের অন্যতম দুর্বল। তবে সবচেয়ে দামি। অনেক ত্যাগ করতে হয়েছে, তাই না? এটা সবচেয়ে দামি পাসপোর্ট, তবুও র্যাঙ্কিংয়ে সবচেয়ে দুর্বল। সমস্যা হলো সরকার জনগণকে শত্রুতে পরিণত করেছিল, একটা ভীতি তৈরি করেছিল। তাদের সমস্ত প্রতিষ্ঠানকে জনগণকে ফাঁসানোর জন্য ডিজাইন করেছিল। তাদের কাছে কর্তৃত্ব মানে একজন ব্যক্তির জীবনে প্রতিটি দিক যতটা সম্ভব নিয়ন্ত্রণ করা এবং পরে ইচ্ছে মতো শোষণ করা। তো তারা এসব কিভাবে বাস্তবায়িত করেছিল? উদাহরণস্বরূপ বলা যায়, কিছু তুলনামূলক উন্নত দেশে সরকার জনগণকে বেশ বুদ্ধি খাটিয়ে নিয়ন্ত্রণ করে এবং জনগণকে শিক্ষিত করতে সব টুলস সরবরাহ করে এবং একটি নির্দিষ্ট লক্ষ্যে একটি নির্দিষ্ট মতাদর্শ তৈরি করে। এভাবেই জনমত অনেক সময় উন্নত দেশগুলোতে সরকারের পক্ষে তৈরি করে নেয়। কিন্তু এখানে শাসক মৌলিক অধিকার শোষণ করে জনগণকে নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করে নির্যাতন, হত্যা আর ভয়ভীতি দেখিয়ে মানুষকে অনুগত করেছে। নিয়ন্ত্রণের এই পদ্ধতি প্রথম দিকে কার্যকর হয়, ভয় সবাই অনুসরণ করে। এই কারণেই আপনি স্বৈরশাসনের পতনের পর মানুষকে আনন্দ উল্লাস করতে দেখেন। তাদের সাথে দ্বিমত যারা বলে তারা শুধু ট্রেন্ড ফলো করে। আমি সবসময় ইতিবাচক বিশ্বাসী। আমি পজিটিভটাই চিন্তা করি এবং নিজেকে বুঝাই যে কিছু লোক বছরের পর বছর বিপ্লব বিরোধী প্রচারণা চালিয়ে মানুষকে অন্ধ করে রেখেছে। অনেক আগে থেকে, প্রায় 35 বছর, কিছু সম্প্রদায় তাদের বিরুদ্ধে অপপ্রচার করেছিল। তাদের বলা হয়েছিল যে ওই লোকেরা যদি শাসন করে তবে তোমাকে হত্যা করবে। এই অপপ্রচারের দ্বারা এই দুঃশাসন এতদিন টিকে ছিল। মাত্র 11 দিনের মধ্যে ধসেই পড়ল, কারণ মানুষ শোনা কথার চেয়ে বাস্তবতা এবং নিজের দেখা ঘটনা এবং নিজের প্রত্যক্ষ ঘটনা দ্বারা বেশি প্রভাবিত হয়, তাই না? এতে নিজের কাজের মাধ্যমে মানুষের মনে একটি ধারণা গড়ে তোলা যায়। সুতরাং আপনি যখন আসলে ভালো নৈতিকতার অনুশীলন করবেন, আপনি নিজেকে প্রচার করা ছাড়াই মানুষকে প্রভাবিত করতে পারবেন, তাই না? আপনি যদি নিজে নৈতিকতা ধারণ না করে কেবল মানুষ অবধি পৌঁছাতে পারবেন না। ভালো কাজগুলো সম্পর্কে শুধু মুখে না বলে বরং তা বাস্তবায়ন করলে মানুষ অনেক বেশি প্রভাবিত হয়। ভালো কাজগুলো বাস্তবে করে মানুষের কাছে পৌঁছে দিতে হবে, ফাঁকা বলি নয়। আপনি সত্যিই অভাবনীয় কাজ করেছেন। এখন কেমন লাগছে শেয়ার করবেন? আপনার ভালোবাসার শহর দামেস্কে আছেন, অনুভূতিটা কেমন? আপনি যদি সাফল্য ধরে রাখতে চান তবে আপনাকে সাবধান এবং সবসময় সতর্ক থাকতে হবে। খুব বেশি রিল্যাক্স হওয়া যাবে না। যখনই নিজে আপনি মনে করবেন যে নিরাপদ আছেন, তখনই বিপদে সে হাজির হয়, তাই না? জনসাধারণের জন্য যারা কাজ করেন এবং বিশেষ করে নেতারা, সবসময় সতর্ক থাকতে হয়। তবে এত অতিরিক্ত সতর্কতা নয় যে যা জনমনে সন্দেহ আর ভোগান্তি তৈরি করে, বরং এমন সতর্কতা অবলম্বন করা যা আপনাকে আরও কঠোর পরিশ্রম করতে এবং মানুষের কাছে পৌঁছাতে অনুপ্রাণিত করবে। দেশে এখন আমরা অনেক চ্যালেঞ্জ ফেস করছি। আমাদের স্থিতিশীল রাজনৈতিক সম্পর্ক স্থাপন করতে হবে, অভ্যন্তরীণ বিষয়ে বিশেষ মনোযোগ দিতে হবে, তাই নয় কি? যাতে মানুষ শান্তিতে বসবাস করতে পারে, ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে থাকে, একেবারে ভালো থাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। আলহামদুলিল্লাহ, সিরিয়ানদের চরিত্রে প্রতিহিংসামূলক আচরণ নেই। এই পুরো যুদ্ধের সময়টায় নীতিবাক্য ছিল, হে আল্লাহ, প্রতিশোধ মুক্ত বিজয় দান করুন। কারণ হিংসাত্মক মন নতুন কিছু গড়তে জানে না। আমাদের অনেক সংকট আছে, ব্যাপক সমস্যা আছে, তাই আপনি তাৎক্ষণিক ন্যায় বিচার অর্জন করতে পারবেন না। তবে কিছু সুস্পষ্ট এবং গুরুতর কেসের কথা ভিন্ন। এমনকি অনেক সময় বড় যুদ্ধ জিতে যাওয়ার পর প্রতিহিংসার মানসিকতা ত্যাগ করে দিতে হয়। তবে স্যাডনায়ের কারাগারের কর্মকর্তাদের মতো কিছু বিশেষ কেসের কথা আলাদা। তারা নিরাপত্তা শাখার প্রধান হয়েও মানুষকে নির্যাতন করেছে, পাইলটরা যারা অভিযান চালিয়েছে, যারা বেসামরিক মানুষের উপর বোমা ফেলেছে,
আর এমনকি গণহত্যা করেছে, তবুও বিচার বিভাগ এবং আইনের মধ্যে তাদের বিচার করতে হবে। আদালতে? ব্যক্তিগতভাবে নয়, আইনকে সবার সম্মান করতে হবে। যদি আইন অমান্য করি তাহলে তো সভ্যতা বিলুপ্ত হয়ে যাবে। আইনে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে সবার অধিকার সুনিশ্চিত হবে, ভুক্তভোগী অপরাধীও, তাই না? একদম। একজন অপরাধীকে যখন কারাবদ্ধ করা হয় তখনও তার কিছু অধিকার থাকে, কিন্তু প্রতিশোধ পরায়ণ হয়ে যদি তাদের অধিকারগুলো আদায় করা না হয় তবে তো সভ্যতা বিলীন হয়ে যাবে। তবে জীবন নিখুঁত নয়, এর মধ্যে কিছু ঘটনা ঘটে গেছে, কিন্তু তা খুব ছোট ছোট ঘটনা। তবে নিরাপত্তা ব্যবস্থা উন্নত হওয়ার সাথে সাথে এমন ঘটনা প্রতিনিয়ত কমে আসছে। আমরা আমাদের সম্প্রদায়ের মানুষের সচেতনতা এবং সঠিক মতামতকে প্রাধান্য দেই। আমি বুঝতে পারি 50 বছরেরও বেশি সময় ধরে তারা কত কষ্টে ছিল। মানুষ তাদের উপর পরিচালিত শাসন ব্যবস্থা দ্বারা প্রভাবিত হয়। আমরা পুরো প্রজন্মের কথা বলছি, প্রায় 6 প্রজন্ম ধরে তারা এই শাসনের অধীনে ছিল, তাই না? তো এই সমস্যাগুলোর সমাধান করার জন্য তো আর জাদুর কাঠি নেই, তাই আমাদের প্রয়োজন ধৈর্য ও দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনা। সাথে দরকার সর্বস্তরের শিক্ষা, উচ্চ শিক্ষা এবং সামাজিক সম্পর্ক, ধর্মীয় চেতনা, সাংস্কৃতিক প্ল্যাটফর্ম এবং মিডিয়া আউটলেট ছড়িয়ে দেওয়া। মানুষ একে অপরকে সন্দেহ করে আর মনে ভয় নিয়ে বাস করত। তারা বলতো সাবধান, কেউ হয়তো আপনার কথা শুনে রিপোর্ট করে দিতে পারে। হ্যাঁ, মানুষের জীবনটা এমনই ছিল। সাথে দুর্নীতি তো আছেই। এখন সবাই একে অপরকে বিশ্বাস করে, যে কেউ এখন নির্ভয় স্বাধীনভাবে তাদের মতামত প্রদর্শন করতে পারে। হ্যাঁ, তবে তো অবশ্যই হতে হবে আইন ভঙ্গ না করে, সরকারি সম্পত্তি নষ্ট না করে, কারো ক্ষতি না করে। আজ সিরিয়ায় যে সামাজিক সম্প্রীতি আছে তা উল্লেখ করার মতো। এটি একটি নতুন পথ চলা শুরু করতে খুব প্রয়োজন। এমন এক জীবন যা গড়তে প্রায় 50 বছরে এদেশের মানুষ কখনো অনুভব করে। প্রথমবারের মতো, এই প্রথমবারের মতো তারা এটি অনুভব করবে। আরে শুনো সবাই, বাশার পালিয়ে গেছে। প্রথমে আমরা যে কাজটি করেছি, যুদ্ধের শুরু থেকে আমরা সাধারণ ক্ষমা ঘোষণা করেছি এবং এই সাধারণ ক্ষমা জনগণকে ব্যাপকভাবে সাহায্য করেছে। এখন যেহেতু আমরা জিতেছি, যাকে তাকে গ্রেফতার বা বিচার করতে পারি না, কারণ আমাদের বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে হবে। আমরা জনগণকে কথা দিয়েছি এবং আমরা ওয়াদা ভঙ্গ করতে পারি না। যদি আমাদের কথা অটল না থাকতাম তাহলে তো বিশ্বাস হারাতাম। তারা ভয় পেয়ে নার্ভাস হয়ে থাকতো এবং অনেক রক্ত ঝরত। যুদ্ধের সময়ে সাধারণ ক্ষমার নীতি ইতিবাচক প্রভাব ফেলেছিল এবং প্রচুর রক্তক্ষরণ এড়াতে সাহায্য করেছিল। তারা সবাই তাদের পোশাক ফেলে পালিয়েছিল। যেহেতু একমাত্র আল্লাহর রহমতে আমরা বিজয় লাভ করেছি, আমরা রক্তপাত করতে পারি না, মানুষকে গ্রেফতার করতে পারি না। এটা উচিত নয় রে ভাই। আমাদের ব্যক্তিগত অধিকার এবং সাধারণ ক্ষমা এর মধ্যে ভারসাম্য আনতে হবে। সাধারণ ক্ষমা অবশ্যই ব্যাপক হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সর্বনিম্ন মূল্যে বিজয় এনে দিয়েছেন। এটা বিজয়ের সর্বশ্রেষ্ঠ রূপ। দামেস্ক ধ্বংস করে যদি আমরা বিজয়ী হতাম তাহলে আসলে আমরা কি লাভ করতাম? আমরা জয়ী হলেও আলেপ্পো ধ্বংস হয়ে গেল, আমরা কি পেতাম? কিছুই না। খান শায়খুন মারাতাল নুমানে যখন বিজয় হয়, সম্পূর্ণ বিধ্বস্ত হওয়ার পরে খালি রয়ে গিয়েছিল, সব বসবাসের অযোগ্য শহরে পরিণত হয়। তো একে বিজয় বলতে পারি? না, পারি না। তারা কেবল জমি দখল করেছে, আমরা জনগণের উপর জয় হয়েছি। এটাই শ্রেষ্ঠ বিজয়। সর্বনিম্ন ক্ষতির বিনিময়ে একটি চমৎকার বিজয় অর্জন করেছি। তাই মানুষকে ধোঁকা দেওয়া উচিত নয়। সাধারণ ক্ষমা করে আবার পরে তাদের জবাবদিহি করা, এটা উচিত নয়। প্রথমত আমাদের অবশ্যই স্বীকার করতে হবে যে আল্লাহ আমাদের সম্মানিত করেছেন এবং আমাদের অবশ্যই নৈতিক সততা বজায় রাখতে হবে এবং প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে। আর একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, নতুন দেশ গড়ার সময় আমাদের কিছু সুস্পষ্ট অগ্রাধিকার থাকতে হবে। সেগুলো কি? প্রতিষ্ঠান গড়ে তোলাই অগ্রাধিকার। এমন প্রতিষ্ঠান যা মানুষের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে এবং অতীতের ভুল পুনরায় ফিরে আসবে না। দেশকে সঠিকভাবে গড়তে হবে। তো যদি ব্যক্তিগত অগ্রাধিকার দাবি এই প্রক্রিয়াকে বাধা দেয়, তাহলে আমি বলবো যে দেশ গড়ার কিছু অগ্রাধিকার দরকার। কিছু সময়ের জন্য মানুষকে সময় দিতে হবে। একসাথে দেশ পুনর্গঠন এবং ক্ষমাকে অগ্রাধিকার দিতে হবে। তবে এছাড়া যারা পরিকল্পিতভাবে এবং সংগঠিত হয়ে অপরাধ করেছে, যারা হালাউইতে গণহত্যা চালিয়েছে, তাদের শাস্তির আওতায় আনতে হবে। যারা নারী ধর্ষণ করেছে, বন্দীদের নির্যাতন করেছে বা অন্যান্য অপরাধ করেছে, এরা শাস্তিযোগ্য। প্রথমত এই ব্যক্তিরা তাদের বাড়িতে ফিরে আসেনি, তারা সাধারণ ক্ষমা গ্রহণ করেনি, তারা পালিয়ে যায়। তো তারা সাধারণ ক্ষমাতে সাড়া দেয়নি এবং আমি নিজেকে তাদের প্রতি নৈতিকভাবে বাধ্য মনে করি না।
এছাড়া অন্য সবার জন্য তারা নিজের বিচার নিজের হাতে নিতে পারবে না। আদালত আছে, বিচার বিভাগ আছে, আইনও আছে, সঠিকভাবে অভিযোগ করা যাবে। অভিযুক্ত ব্যক্তি যুদ্ধকালীন সাধারণ ক্ষমার অন্তর্ভুক্ত ব্যক্তিদের মধ্যে থাকলে তবে তা আমাদের নৈতিক, ধর্মীয় ও যৌক্তিক দায়িত্ব। ওই ব্যক্তির বিরুদ্ধে আমাদের আর দাবি নেই। মানুষ যখন বলে আমরা তাদের প্রতিশোধ নিতে দেইনি, আমি উত্তর দিয়েছিলাম আমরা আপনাকে পুরো সিরিয়া ফিরিয়ে দিয়েছি, আপনাকে অধিকার ফিরিয়ে দিয়েছি। দামেস্কের নাম আবার সবার সামনে এসেছে, তাই না? আজ পৃথিবীর মিডিয়া বলছে, সিরিয়া এটা বলছে, ওটা বলছে, দামেস্ক আন্তর্জাতিক মঞ্চে ফিরেছে। আমরা এমন একটি দেশকে পুনঃস্থাপন করেছি জানি একসময় সমস্ত বিশ্ব বিরক্ত ছিল, কিন্তু আজ আমরা এই সভ্যতার ভিত্তি পুনরুদ্ধার করেছি আর কৌশলগত, রাজনৈতিক ও অর্থনৈতিক এবং সামাজিক অবস্থানে ফিরিয়ে এনেছি। তবে আপনি কেবল প্রতিশোধ নেওয়ার জন্য এই সুন্দর সুযোগটি নষ্ট করতে পারেন না। প্রত্যেকের অধিকার নিশ্চিত করতে হবে, এমনকি আমার জীবন দিয়ে হলেও, এমনকি নিজের ক্ষতি হলেও। আমি আমার সারা জীবনে কখনো কারো ন্যায় বিচার এড়িয়ে যাইনি, কিন্তু এখন আমাদের অগ্রাধিকার হবে রাষ্ট্রকে প্রাধান্য দেওয়ার মানসিকতা গ্রহণ করা। রাষ্ট্রকে প্রাধান্য দিতে হবে। একটি বিপ্লবী মানসিকতা দেশ গড়তে পারে না। আন্দোলন এবং প্রতিক্রিয়াশীল আচরণ দ্বারা বিপ্লবকে চিহ্নিত করা যায়। এটি একটি শাসনকে উৎখাতের জন্য প্রয়োজন, কিন্তু এটি নির্মাণের জন্য উপযুক্ত নয়। তাই আজ বলছি আমাদের জন্য বিপ্লব শেষ। এটা আমাদের ইতিহাসের এমন এক অংশ যা আমাদের লালন করতে হবে, কিন্তু এ পর্যায়ে এই মানসিকতা চলবে না। বিরোধ করে কি দেশ গড়া যায়? কাজ করবে তো দেশে অবশ্যই প্রতিষ্ঠান, রাষ্ট্রপতি, একটি সংসদ, একটি নির্বাহী সরকার এবং কৌশলগত পরিকল্পনা দরকার। আমাদের স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী এমন আরও অনেক কৌশল থাকতে হবে, লক্ষ্য থাকতে হবে, এবং কিভাবে সেগুলো অর্জন করা যায় তা নিয়ে ভাবতে হবে। যেমন অর্থনৈতিক কাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, টেলিযোগাযোগ এবং উদ্ভাবন। আমাদের অবশ্যই কয়েক বছরের মধ্যে বিশ্বের সবার সাথে পরিচিত হতে হবে। ইনশাআল্লাহ সিরিয়ার পাসপোর্ট কয়েক বছরের মধ্যে গুরুত্ব পাবে। বা দারুণ বলেছেন, সত্যি অসাধারণ। আমাকে যা সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, মানুষকে পাসপোর্টের জন্য হাতাহাতি করতে দেখা গেছে। বিমানবন্দরে তাদের সাথে খারাপ আচরণ করা হয়েছিল। সিরীয়রা অন্যান্য জাতীয়তার চেয়ে নিকৃষ্ট বোধ করেছিল, কারণ একজন নাগরিকের শক্তি আসে তার দেশের শক্তি থেকে, আর আমাদের দেশ দুর্নীতি ও সামাজিক নিপীড়নে ভরা ছিল। এটা ছিল বিশ্বের একটি নিচু দেশ। প্রথমবারের মতো দেখলাম সবাই সম্মান করছে। সিরিয়ানরা এখন সবখানে গর্ববোধ করছে। সারা বিশ্বের সিরিয়ানরা আজ গর্ববোধ করছে। গত 100 বছরে নির্যাতিতদের যুদ্ধ সফল হয়নি, যা এবার সম্ভব হয়েছে। এখন ব্যাপক আরোপশন হতে আছে। সত্য, জি সত্য। আজ আমরা ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করেছি। কোনো সাহায্য ছাড়াই নির্যাতিতদের পক্ষে যুদ্ধ করেছি, আর আমরা আমাদের অধিকার ফিরে পেয়েছি। কারণ সত্য আর ন্যায় মিথ্যার চেয়ে অনেক বেশি শক্তিশালী। ন্যায়পরায়ণতা নিজেই এমন এক শক্তি যা আপনাকে এগিয়ে নিয়ে যাবে। আপনার যা দরকার ছিল তা হলো নিজে ঠিক থাকা। যতক্ষণ আপনি নিজের পক্ষে আছেন, সঠিক সিদ্ধান্ত নিন এবং আল্লাহর উপর ভরসা রাখুন। এবং আপনাকে অবশ্যই বিচক্ষণ হতে হবে, কারণ কখনো সঠিক মানুষও বেপরোয়া হয়ে ওঠে, তাই না? আপনাকে ধার্মিক এবং জ্ঞানী দুটোই হতে হবে। আপনাকে নেতৃত্বের অর্থ বুঝতে হবে, কখন তা কাজে লাগাতে হবে তাও বুঝতে হবে, এবং কখন তা দমিয়ে রাখতে হবে তা জানতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। সিরিয়ার জন্য রইল অনেক দোয়া ও ভালোবাসা।